হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব শনির নবম পর্ব। আগে 8টা পর্ব তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। যদি না কেউ দেখে থাকো, ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারো বা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। দেখো, রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ। পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কনির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পারছি না, মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই, মরে যা, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে আলির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। খিদ্দা, আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কনি পাড়ের কাছে এগিয়ে এসেছে। ক্ষিতীশ দুহাতে লগাটা তুলে জলে আঘাত করলো। কনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়ল। আবার সে লগাটা দুহাত উঁচু করে জলে আঘাত করলো। মাথা ভেঙে দেবো, জল থেকে উঠবি তো মরে যাবি, এখনও 200 মিটার বাকি। কনি জল থেকে ওঠার জন্য পশ্চিমে স্টার্টিং প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতেই ক্ষিতীশ লগা তুলে পাড় ধরে ছুটল। কনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনার ধরে উকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পাড় থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। আমরা বুঝতে পারছি যে কনির দাদা মারা গেলেও ক্ষিতীশের প্রশিক্ষণে কিন্তু কোনো ঘাটতি আমরা দেখতে পাইনি। অনুশীলনের সময় কনি হাঁপিয়ে উঠলে ক্ষিতীশ পায়ের কাছে পড়ে থাকা ঢিল ছুঁড়ে মেরেছেন। বাঁশের লগা হাতে নিয়ে কমলদিঘির পাড় দিয়ে হেঁটেছেন যাতে কনি জল থেকে উঠতে না পারে। কনির কাতর প্রার্থনাতেও কোনো কাজ হয়নি। বাকি 200 মিটার শেষ করার জন্য কড়া নির্দেশ এসেছে ক্ষিতীশের কাছ থেকে, মাথা ভেঙে দেবো, জল থেকে উঠবি তো মরে যাবি। তারপরে দেখো, খিদ্দা খিদ্দা, আমায় এবেলা ছেড়ে দাও, ওবেলা আমি পুষিয়ে দেবো। কনি ফোপাচ্ছে। কোনো কথা আমি শুনতে চাই না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই। যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে উঠতে দেব না। প্ল্যাটফর্ম ধরা দুধারের মধ্যে মুখটা গুজে কনি কাঁদছে। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। 9টা বেজে গেছে। কমলদিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলোয় অনেকেই বসে। কমলদিঘির ভিতরের পথ দিয়ে পথিকের আনাগোনা। তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। কেউ কেউ দাঁড়িয়েও পড়েছে। কনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে। ক্ষিতীশ লগা হাতে পাড় ধরে পূব দিকে হাঁটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছেই কনি জল থেকে উঠে পড়তে পারে। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে। নিটে জানি কষ্ট হচ্ছে, হাত পা খুলে খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে। যাক যাক, এই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট কনি ফাইট। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। এই লাইনটা তুলে কিন্তু বহুবার কোশ্চেন আসে তোমাদের। তারপরের লাইনটা একটু পড়ে দিয়ে আমি একবারে বলছি। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কামন কনি, জোর লাগা, আরও জোরে। আমরা দেখছি যে ক্ষিতীশ লক্ষ্য করেছে যে কনি তার ক্লান্ত হাত দুটোকে জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। শ্বাস নেওয়ার জন্য হাঁ করে বাতাস নিচ্ছে এবং তার চোখ দুটো যেন ঘুমে আচ্ছন্ন। এই কষ্টকে উপলব্ধি করেও ক্ষিতীশ মনে মনে বলছে যে কনিকে যন্ত্রণার ঠেলে এগিয়ে যেতে হবে। খিদের তাড়না সে জানে, তাই যন্ত্রণার যে কি সেটা কিন্তু কনির কাছে অজানা না। তাই এই যন্ত্রণাকে বুঝতে পারলে তবেই তাকে হারিয়ে দেওয়া সম্ভব, আর যন্ত্রণাকে হারাতে পারলে তবেই আসবে কি প্রত্যাশিত সাফল্য। এজন্যই কনিকে ক্ষিতীশ মনে মনে কনিকে বলেছিল যে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, এবং এই জন্যই সে বলেছিল ফাইট কনি ফাইট। কনিকে লড়াই করে যেতে হবে, এই লড়াইয়ে কনিকে জয়ী হতেই হবে। তারপরে দেখো, ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা।
আমাকে ভয় দেখাতে পারিস কিনা বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, চিড়ে খাবো তোমাকে। কমলদিকে টকবক করে ফুটিয়ে তোর রাগে। মানুষের ক্ষমতার সীমা নেই রে। ওরে পাগলা, বলছে বলুক। মূর্খের দল সব। ঘণ্টাখানেক আরামে হাত পা ছুড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং। আরও 50 মিটার এখানে যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল। কি অবাক তোকে করে দেবে ওই শরীর, যা অসম্ভব ভেবেছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো একটি চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। কোনি সাঁতার শেষ করে দু হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করল। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কোনির লগবুক। প্রতি বেলার ট্রেনিংয়ে কাজের ও সময়ের হিসেব ছাড়াও খাওয়ার, ওজনের, নারী স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিনের স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা আছে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখল কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়। দোকান ঝাড় দিয়ে কাউন্টার মুছে কুচোয় জল তুলে তাকে 5 হরমাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে। তখন ঘন্টা 2 ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যেতে হয়। 7 থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইয়ের কাছে। কোনি মাইনে পায় প্রায় 40 টাকা। তাহলে আমরা দেখছি ক্ষিতীশের তত্ত্বাবধানে কমলদিঘিতে কোনি সাঁতার শেখে। গলায় ঝোলানো স্টপ ওয়াচ মুঠোয় ধরে ক্ষিতীশ আপন মনে কি করে বকতে থাকে। কোনিকে তিনি কিছুতেই জল থেকে উঠতে দেবেন না। কষ্ট, যন্ত্রণা, খিদে সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, এটাই কিন্তু তাকে বলে ক্ষিতীশ। তার মুখে একটাই কথা, সে কি বলে, ক্ষিতীশ কি বলে, যে ফাইট কোনি ফাইট। কোনিকে যন্ত্রণার মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, এটা কিন্তু ক্ষিতীশ বলে। ক্ষিতীশের মতে সোনার যে মেডেল সেটা তুচ্ছ, ওগুলো একটা চাকতি মাত্র। আসলে ওগুলোর মধ্যে লুকিয়ে আছে কি? লুকিয়ে আছে একজন খেলোয়াড়ের শ্রম, নিষ্ঠা, অধ্যবসায় আর আন্তরিক। তাহলে আমরা বুঝতে পারছি ক্ষিতীশ কি বলছে, যে লক্ষ্য মেডেল নয়, লক্ষ্য হওয়া উচিত শক্তিকে উজাড় করে দিয়ে নিজেকে সবার সামনে তুলে ধরা। মেডেলের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তাই না? তাহলে থাকে মানুষের নিরলস অনুশীলন আর পরিশ্রমের যে ধারাবাহিক সেই ইতিহাসটা। তাই মেডেলের কাছে এগিয়ে যাওয়ার জন্য নয়, মেডেল যাতে ব্যক্তির কাছে এগিয়ে আসে সেই চেষ্টাই কিন্তু কোনিকে করতে হবে। কোনির ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা বাইরে বের করে আনার জন্যই ক্ষিতীশ কিন্তু এইগুলো কোনিকে বলেছে। তো চলো এরপর কি আছে আমরা দেখে নিই। আজ কোনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। আমরা জানি প্রজাপতি লীলাবতীর যে দোকানটা। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানে ছেলেটি ভারী শাটারটি তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমার আর দরকার নেই। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে আর খুব ঘুমোতে ইচ্ছা করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি, আমি একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। কেননা আমরা এর আগেই পড়েছি যে কোনি এই সব কিছুর জন্য, যে সে যেই 5 হরমাস খাটতো, এখানে যে কাজ করতো, তার জন্য সে কিন্তু প্রায় 40 টাকা সে পেত। তো সেই কাজটা থেকে যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয়, কাজটা যদি না থাকে, তাহলে সেই 40 টাকাটা সে পাবে না, সেটাই সে ভাবছে। দেখো, ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জি দোকান ঘুরছে কাপড়ের
ছাট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাট। ছাট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর আরেকটুখানি বাকি আছে, সেটা পরের ভিডিওতে আমি পার্ট 2 হিসেবে তোমাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।